জুলাই আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। পিলখানা হত্যার ন্যায় বিচারের প্রতিশ্রুতি, হজযাত্রীদের সেবায় গুরুত্ব আরোপ। পাশ না করা অধ্যাদেশ নিয়ে রাজনীতি করছে বিরোধী দল, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। আলোচনা করে আরও সংশোধন এনে বিল আকারে আনার আশ্বাস আইনমন্ত্রীর। বাকশালী শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে বিএনপি, অভিযোগ ডাক্তার শফিকের। গণ আন্দোলনের ডাক নাহিদের, আন্দোলনের হুঁশিয়ারি জুলাই শহীদদের স্বজনদের। দেশে 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল সিটিতে হামের টিকাদান শুরু। ডেঙ্গু রোধেও প্রস্তুতির তাগিদ স্বাস্থ্যমন্ত্রী। হরমুজে নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের। ইরানকে নিশ্চিহ্নের হুমকি দিলেন আবারও। শর্তে অনড় থাকলেও আলোচনায় আগ্রহ তেহরানের। যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনী দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পদ নয়, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গঠিত জাতীয় প্রতিষ্ঠান। কর্মে, সততায়, শপথে, ত্যাগে এবং ভালোবাসায় দায়িত্ব পালনে দল ও মতের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনীকে দুর্বল করতে পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল মন্তব্য করে বলেন, এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশাবাদী করেছে। সশস্ত্র বাহিনী শক্তিমান, ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাভূত করতে পারবে না। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। রবিবার সকালে অনুষ্ঠিত ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে যোগদান প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। সেনানিবাসে নিজের বেড়ে ওঠা, প্রয়াত বাবা মা, ভাই ও সেনা কর্মকর্তাদের কথাও স্মরণ করেন তিনি। এ সময় কিছুটা স্মৃতিকাতর হন প্রধানমন্ত্রী। আমার শৈশব কৈশোরের স্মৃতির অনেকখানি দখল করে রয়েছে সশস্ত্র বাহিনীর কঠোর নিয়মানুবর্তিতা এবং দায়িত্বশীলতা। কুচকাওয়াজের শব্দ আর বিউগলের সুর আমার অতি পরিচিত। সেনা পরিবেশেই আমি আমার পিতা, মাতা এবং আমার একমাত্র ছোট ভাইয়ের সঙ্গে বেড়ে উঠেছি। আজ আমি আপনাদের সামনে সেনা নিবাসে এই দরবারে যখন দাঁড়িয়েছি, তখন আমার মা, বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেনা পরিবেশে বেড়ে ওঠার কালেই অনেক প্রিয় মুখের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে আজকের এই অনুষ্ঠানে। যারা আমার বেড়ে ওঠার দিনগুলোতে আমার পরিবারের সাথে খুব কাছে থেকে সম্পৃক্ত ছিলেন, আমার বাবার কর্মজীবনে পাশে থেকে তাকে সহায়তা করেছেন, গভীর শ্রদ্ধার সঙ্গে এই মুহূর্তে তাদের কথাগুলো মনে পড়ছে। তাদেরকে আমি স্মরণ করছি গভীর শ্রদ্ধার সঙ্গে। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব কিংবা বিভাজন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া বিশ্বাস করতেন এবং বর্তমান সরকারও বিশ্বাস করে, বাংলাদেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত দেশের জাতীয়তাবাদী শক্তি এবং সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে সশস্ত্র বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। তারেক রহমান বলেন, অতীতে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করতে পিলখানা হত্যাকাণ্ড সহ নানা ঘটনা ও কর্মকাণ্ড করা হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার করার আশ্বাস দেন তিনি। 2009 সালে
বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ ১.৫ দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগৃহীত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। শুধু সেনাবাহিনী নয়, রাষ্ট্রের প্রতিটি খাতের সংস্কার ও উন্নয়ন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। জুলাই সনদ স্বাক্ষর করেছিল, যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। হজযাত্রীদের সেবায় যাতে কোনো গাফিলতি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এমন নির্দেশনা দেন। এ সময় আগামী বছর থেকে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদেরকে হজ গাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের জন্য নির্দেশ দেন তিনি। একই সাথে হজযাত্রীদের ভালোভাবে সেবার কাজে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদেরকে নিয়োগ দেওয়ার কথাও বলেন তিনি। এছাড়া হজ এজেন্সিগুলোকে ৩ দিনের মধ্যে হজযাত্রীদের বাড়ি বা হোটেল ও ফ্লাইটের তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালে আপলোড করার নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি হজ শেষে হজ এজেন্সিগুলোর পারফরমেন্স মূল্যায়নের ওপরও গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, গুম ও মানবাধিকার কমিশন সহ পাশ না করা বেশ কয়েকটি অধ্যাদেশের বিষয় নিয়ে বিরোধী দল রাজনীতি করছে। তিনি বলেন, গণভোট অধ্যাদেশকে আইনে পরিণত করার কোনো প্রয়োজন নেই, কারণ ওই আইনের আলোকে তো ভবিষ্যতে গণভোট হবে না। আইনমন্ত্রী বলেন, অধ্যাদেশ বাদ দেওয়া হয়েছে যারা বলছেন তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে অধিকতর সংশোধন করে বিল আকারে আনা হবে। সে বিষয়ে তাদের প্রতিশ্রুতি আছে বলেও জানান আইনমন্ত্রী। আহমেদ সরোয়ারের রিপোর্ট। জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের বিল আকারে পাশ করা আর কয়েকটি পাশ না করা নিয়ে সংবাদ সম্মেলন করা হয় রবিবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে করা সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী কয়েকটি অধ্যাদেশ বিল আকারে উত্থাপন না করার বিষয়ে ব্যাখ্যা করেন। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল কয়েকবার ওয়াকআউট করেছে সংসদীয় রীতিনীতি মেনেই, তবে বাইরে তারা বেশ কিছু বিষয়ে ভুল তথ্য দিচ্ছে, সেগুলো পরিষ্কার করতেই এই সংবাদ সম্মেলন। গণভোট অধ্যাদেশের অনুমূলে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের বৈধতা প্রশ্ন সেটা যখন আমরা এই সরকারের মানে ইন্টারিম গভর্নমেন্টের সমস্ত বিষয়াবলী যখন আমরা লেজিটিমেসি দেব সাংবিধানিকভাবে চতুর্থ তফসিলে, তখন তাদের সমস্ত এই কর্মকাণ্ডগুলোর বৈধতা পেয়ে যাবে। আর আইন হিসাবে বিল আকারে এটা কেন অনুমোদিত হয়নি, এই তো আপনাদের কথা। এটা তো ফ্যাক্টাম ব্যালট, এটা ঘটনাক্রমে সিদ্ধ। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। করতে চাই অন্য কোনো বিষয়ে, সেটা আলাদা একটা আইন পাস করতে হবে। সেই হিসাবে তখন একটা নতুন গণভোট যদি প্রয়োজন হয় হতে পারে। সুতরাং এইটা হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা আছে। তো বিরোধী দলের সদস্যরা এই জিনিসগুলোকে রাজনীতিকীকরণ করেছেন, আমরা যেটা করতে চাই না। আইনমন্ত্রী বলেন, ৯৭টি অধ্যাদেশ হুবহু পাশ করা হয়েছে, ১৩টি সংশোধিত আকারে এবং ৭টি রহিতকরণ করে বিল উত্থাপন করা হয়েছে। ১৬টি পাশ করা না হলেও পরে যাচাই বাছাই করে আইন করা হবে বলে জানান তিনি। গুম কমিশন নিয়ে যে কথাটা উঠেছে, আপনি গুমের ডেফিনেশন অন্তর্ভুক্ত করলেন আইসিটি একটা আইন পাশ করে, সেখানে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক গুমকে বলা হচ্ছে। এই আইনের মধ্যে, গুম কমিশন আইনের মধ্যে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলেন না। গুম কমিশন একটা ডিফাইন করলেন, ডিফাইন করে বললেন মানবাধিকার কমিশনই গুম কমিশন। ধরেন একজন গুমের শিকার হলো, তার পরিবার গেলেন আইসিটিতে, আইসিটি বলল যে আমি এটা নিতে পারবো। আসামি পক্ষ যে বললো যে আমার তো প্রোটেকশন দেওয়া আছে অন্য আইনে, গুম কমিশন আইনে, আমি আইসিটিতে আসবো না, আমাকে অন্য আইনে নেন। এইটা নিয়ে হাইকোর্টে বিচার বিশ্লেষণ করতে যে কয় বছর যাবে,
সেই কয়েক বছরে গুমের পরিবার আরও হয়রানির শিকার হবেন। এই কারণে আমরা মনে করেছি যৌক্তিকভাবে এটা আরও বেশি যাচাই বাছাই প্রয়োজন। মানবাধিকার কমিশন আইনে বলা হচ্ছে যে মানবাধিকার কমিশন যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কারো অভিযোগের ভিত্তিতে অথবা সুমোটো টেক আপ করতে পারবেন, ভালো কথা। তারপর কতদিনের মধ্যে তদন্তের বা ইসের নির্দেশ দেবেন সেটা নাই। সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাস, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। মানবাধিকার কমিশন আইন নিয়ে 15 মের পর আলোচনার আয়োজন করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। সেখানে অংশীজনদের ডাকা হবে বলে আশ্বস্ত করেন তিনি। পরে মানবাধিকার কমিশনের আইন নিয়ে আমরা আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। উদ্যোগ নিয়েছি। বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের অভিযোগ, বিএনপি একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। সরকার জাতিসংঘে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আত্মস্বীকৃতির মধ্য দিয়েই জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ উঠেছে সেটি এখন স্পষ্টভাবে প্রমাণিত সত্য। আর গণ আন্দোলনের ডাক দিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রবিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে 11 দলীয় ঐক্য। অনুষ্ঠানে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহতরা এবং 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সরকার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এখন তো একটাই প্রশ্ন, মানে রাগ লাগে যে কেন গেল আমার ভাইটা, আমার অনেক রাগ লাগে, মনে হয় যে কেন গেল, কিছু তো চেঞ্জ হইল না। ধিক্কার জানানো উচিত, এটা গাদ্দারি হচ্ছে, এই গাদ্দারি আমরা মেনে নিব না। শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। এ সময় 11 দলের শীর্ষ নেতারা বলেন, বিএনপি আওয়ামী লীগের সাথে চুক্তি করে ক্ষমতায় এসেছে। বাংলাদেশে যেন ফ্যাসিবাদ তৈরি না হয় সেজন্য জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দেন তারা। যারা আমাদের শহীদ ভাইদের হত্যার জন্য দায়ী, তাদের অনেক দাগী আসামিরা এখন জামিন পেয়ে যাচ্ছে। তারা শহীদি রক্তের সাথে বেঈমানি করেছে, তারা শহীদ পরিবারদের সাথে গাদ্দারি করেছে। মতবিনিময় সভায় নেতারা অভিযোগ করেন, রক্তে ভেজা জুলাই সনদকে বিএনপি অস্বীকার করে জাতিসংঘে দ্বিচারিতা করছে। তারা প্রথমে আপনাকে দেখাবে জুলাই সনদ যে আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছি, পরে দেখাচ্ছে যে তাদের দলীয় ইশতিহার। তো জুলাই সনদ তো তারা দলীয় ইশতিহার হতে পারে না। জুলাই সনদ তাদের দলীয় ইশতিহার যদি তারা বাস্তবায়ন করবে তাহলে তো এত ঐক্যমত, এত আলোচনার কোনো প্রয়োজন ছিল না। যাদের রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে জাতির সাথে যে দ্বিচারিতা করলো, সেক্ষেত্রে সামনের করণীয়ের জন্য আমরা তাদের মতামতটা আমরা শুনব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, বিএনপি জাতিসংঘে প্রতারণা করে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা দেশের মানুষের উপর চাপিয়ে দিতে চায়। ক্রিকেট বোর্ড, তারপরে জেলা পরিষদ, বেমালুম শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় এখন কু শুরু হয়েছে, অভ্যুত্থান বিএনপি শুরু করে দিয়েছে। সেই আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় আবার সেই একদলীয় শাসন বাংলাদেশের জনগণের ঘাড়ে তারা চাপাতে চায়। গণ অভ্যুত্থান ও জুলাইয়ের স্মৃতিকে ঘিরে গড়ে ওঠা জাদুঘর নিয়েও বিএনপির রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ জামাত আমিরের। লড়াই করব, জীবন দিব, শহীদ হব, মিথ্যার সাথে অন্যায়ের সামনে ইনশাআল্লাহ তাআলা মাথা নত করব না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদে নির্যাতিত, নিপীড়িত এবং বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা নারীদের সংসদের সংরক্ষিত আসনে বিবেচনা করবে বিএনপি, জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সেই সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে মনোনয়ন প্রত্যাশী কনক চাপার বিরুদ্ধে দুর্ব্যবহারকারীদের বিরুদ্ধে। বিএনপি নয়াপল্টনের কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিতরণের সময় তিনি কথা বলেন। আরও জানাচ্ছেন ওমর ফারুক।
মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার শেষ দিনে এভাবেই ব্যস্ত সময় কাটে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের। দলের দেওয়া তথ্য অনুযায়ী গত দুদিনে মনোনয়নপত্র কিনেছেন 1200-রও বেশি প্রার্থী। মনোনয়ন প্রত্যাশীদের আশা, দলীয় কার্যক্রমে সক্রিয় ত্যাগীদের মূল্যায়ন করবে দল। প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে নারী অধিকার নিয়ে কাজ করার। দল আমাদের ত্যাগীদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। যেহেতু লিগ্যাল এড করি, নারী ও শিশুদেরকে মানে আইনি সহায়তা দিব। আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এই দলের ঘোষিত সমস্ত কর্মসূচিতেই সবসময় অংশগ্রহণ করেছি। 28শে অক্টোবরে মাথায় গুলি খেয়েছি। তারপরে হচ্ছে জুলাই আন্দোলনে মহিলা দল থেকে মহানগর উত্তরে কেউ অ্যারেস্ট হয় না, একমাত্র আমি। দেশ গড়ার জন্য নারীদেরকে মূল্যায়ন অবশ্যই করতে হবে, এখানে নারীদেরকে জায়গা করে দিতে হবে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শনিবার কনকচাপার সাথে দুর্ব্যবহারকারীদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। তিনি সেলিব্রিটি হয়েছেন তো একদিনে না, তাকে অনেক খড় কাঠ পুড়িয়ে আসতে হয়েছে। তার সাথে মিসবিহেভ করবে কেন? এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা, তারা এই কাজ করতে পারে না। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং যে এই ধরনের ঘটনার সাথে জড়িত নিশ্চয়ই তার হবে, তার সাংগঠনিক ব্যবস্থা হবে তার। সংরক্ষিত নারী আসনে 50টির মধ্যে 36টি পাবে বিএনপি। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকাদান কর্মসূচি সফল হলে হামের মরণ আঘাত ঠেকানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাম রুবেলা প্রতিরোধে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত হাম রুবেলা টিকা কার্যক্রমের খোঁজ খবর রাখছেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। এবছর হঠাৎ করেই শুরু হওয়া হামের প্রাদুর্ভাব ঠেকাতে শক্ত অবস্থানে সরকার। হামের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গুরুত্ব দেওয়া হয়েছে টিকাদান কর্মসূচিতে। প্রথম পর্যায়ে 5 এপ্রিল থেকে 30টি ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়। রবিবার থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে 20 এপ্রিল পর্যন্ত। টিকা দেওয়া হবে 12 লাখ শিশুকে। এদিন নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাম রুবেলা টিকাদান কর্মসূচি 2026-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, সচেতনতা ও সমন্বিত উদ্যোগে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ সম্ভব। যদি আমরা সাকসেসফুলি কভার করতে পারি গ্রুপটাকে, দ্যাট ইজ ফ্রম 6 মান্থস টু 59 মান্থস, 1 মান্থ বিলো 5 ইয়ার্স, এই গ্রুপটাকে যদি আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে পারি, তাহলে আশা করি আমরা মিজেলসের আত্মঘাতী হামলা থেকে বা রোগ থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারব। এছাড়াও এতে অংশ নেন রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম সহ স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিগত সরকার যারা ছিল তাদের অসাবধানতার কারণেই কিন্তু আজকের এই সমস্যাটার সৃষ্টি হয়েছে, যে মাঝখানে অনেক সময়টা তারা কাটিয়েছে এবং সেই সময়ের রুটিন ওয়ার্কগুলো যদি তারা ঠিক মতো করতো, তাহলে কিন্তু আজকের এই সরকার, নতুন সরকারের উপরে এই ধরনের চাপ পড়তো না। আমি মনে করি টিকাদান সঠিক সময়ে যদি বাচ্চাদেরকে দেওয়া যায়, এটি হচ্ছে এই পরিস্থিতিকে উত্তরণের সর্বোচ্চ উপায়। এদিকে রাজধানীর শান্তিনগরের 13 নম্বর ওয়ার্ডে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, হাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, যা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। পাশাপাশি কাজ করছে বিএনপির নেতাকর্মীরাও। এরপর 20 এপ্রিল থেকে সারা দেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বৈশ্বিক জ্বালানি তেলের সংকটের রেশ কাটেনি এখনও। পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেই জ্বালানি নিতে হচ্ছে গ্রাহকদের। পাম্পগুলোতে একসাথে জ্বালানি সরবরাহ করতে না পারায় বেড়েছে ভোগান্তি। মোবাশির আহমদের রিপোর্ট। প্রায় 2 মাস আগেও সরবরাহ স্বাভাবিক থাকায় জ্বালানি নিয়ে ছিল না কোনো অভিযোগ। তবে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালীতে অপরিশোধিত তেল পরিবহনকারী জাহাজ চলাচল বন্ধ ও বিশ্ববাজারে তেলের ঘাটতির প্রভাবে দেশের পাম্পগুলোতে তেল নিতে আসা চালকদের দীর্ঘ লাইন দেখা দিয়েছে, যা এখনো কাটেনি। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেই জ্বালানি নিতে হচ্ছে চালকদের। তবে তেল পাচ্ছেন সবাই, রয়েছে নানামুখী অভিযোগও। সকাল 6:30 বাজে দাঁড়াইছি, এই যে এখন
আসলাম। 2.5 ঘন্টা পরে আমি এই যে পাম্পে ঢুকলাম, এখনো নিতে পারি না। কষ্টটা মানে পরিপূর্ণ লাঘব হতো ওরা যদি পরিপূর্ণ তেল দিত, কিন্তু এখানে তো রেশনিং চলতেছে, তারপরে নিচ্ছি। আমাদের প্রয়োজন যতটুকু নেই, আমরা সবাই এই ব্যাপারে কনসার্ন হই যে আমার প্রয়োজন অতিরিক্ত না নিয়ে আমি। টাকা দিলেই স্লিপ দেয়, কি আর ভিআইপি, সবাই ভিআইপি। আপনি আজকে টাকা দিবেন, ভিআইপি হয়ে যাবেন গা। সব লাইনগুলো এখান থেকে দিচ্ছিল, আমরা দাঁড়াইছি, এখন বন্ধ করে দিচ্ছি। আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় তেলের মজুদ দীর্ঘ সময় ধরে রাখতে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দিচ্ছে না পাম্পগুলো। কৃত্রিম যে সংকটটা আমরা সৃষ্টি করতেছি, এইটা থেকে দূরে থাকা, অ্যাটলিস্ট যার যতটুকু দরকার ততটুকু নিলে এই ক্রাইসিসটা হতো না। কেন হঠাৎ করে তেলের সংকট এত? দাম বাড়ানোর জন্য। এটা সিন্ডিকেট একটা, আসলে এটা এইভাবে তো আগে ক্রাইসিস ছিল না। আগে তো এইভাবে গাড়ি কখনো পাম্পে আমরা দাঁড়াই নাই। যারা কর্মজীবী আছে প্রত্যেকেরই কর্মঘণ্টা অনেক নষ্ট হচ্ছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উৎস থেকে তেল আমদানি করছে সরকার। সর্বশেষ 31 মার্চ 2,60,000 টন ডিজেল ও 1 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি দিয়েছে সরকার। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রা যথেষ্ট ঝুঁকির মধ্যে রয়েছে, তাই প্রবাসে নতুন শ্রমবাজার খোঁজার তাগিদ তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের। অন্যদিকে বিদেশে বাংলাদেশের দূতাবাস যথেষ্ট প্রবাসী বান্ধব নয় এমন অভিযোগ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূরের। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলছেন প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে দূতাবাসগুলো। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বৈদেশিক আয়ে ভূমিকা রাখা প্রবাসী বাংলাদেশিদের অবদান নিয়ে ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ বিষয়ক ব্র্যান্ডিং বাংলাদেশ বিয়ন্ড বাংলাদেশ কনফারেন্সের আয়োজন করে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে রেমিটেন্স ভূমিকা রাখে। এসব ক্ষেত্রে ব্যাংকের সহযোগিতা ও এনবিআর এর সহায়ক ভূমিকা দরকার। একটা কলসিতে আপনি যত পানি ঢালেন, যদি কলসি ফুটা থাকে সেই পানি কিন্তু কোনো সময় পূরণ হবে না। আলোচনায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সময়ের প্রয়োজনে মাইগ্রেশন ডিপ্লোমেসি হওয়া দরকার। বলেন, দূতাবাসগুলো যথেষ্ট প্রবাসী বান্ধব নয়। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীরা দেশকে এগিয়ে নিতে কাজ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখছে দূতাবাসগুলো। বলে রুটিন ডিপ্লোমেসির পাশাপাশি আমাদের দেশের প্রেক্ষাপটে মাইগ্রেশন ডিপ্লোমেসি আমাদের এই মুহূর্তে বোধহয় খুব একটা বড় ভূমিকা দেশের অর্থনীতি সামগ্রিক পরিস্থিতিতে রাখবে। সেই ক্ষেত্রে আমরা মাইগ্রেশন ডিপ্লোমেসির কথা বলছি। আমাদের দূতাবাসগুলো নাগরিকদের প্রতি যে একটা দায়বদ্ধতা কিংবা তাদের রেসপন্সিবিলিটি, যে আমার দেশের নাগরিক এখানে আছে, তাদের একটা অসুবিধা, একটা সমস্যা যে র্যাপিড রেসপন্স করা কিংবা দায়িত্বশীল ভূমিকা নেওয়া, সেইটা আমরা খুব কম দেখেছি। আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে। আমরা কিন্তু এই অর্থনৈতিক অবস্থাকে আরো সচল করার জন্য, বাংলাদেশকে আরো শক্তিশালী করার জন্য আমরা স্পোর্টস ডিপ্লোমেসি এবং কালচারাল ডিপ্লোমেসির দিকে নজর দিয়েছি। কনফারেন্সে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রবাসী আয় বৈধ পথে আসার বিষয়টি নিশ্চিত করা দরকার। ভবিষ্যতের জন্য নতুন শ্রমবাজার অনুসন্ধানের তাগিদ দেন তিনি। আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান এবং সেন্টার ফর এনআরবির মতো অর্গানাইজেশনের উচিত যে সরকারকে চোখে আঙিল দিয়ে এটা দেখানো, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এর সমাধানের জায়গাটা কোথায় কোথায় আছে আপনাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে সেটাকেও তুলে ধরা উচিত এবং আপনাদের একঝাঁক এক্সপার্টিসকেও কিন্তু এনগেজ করা উচিত এটার সঙ্গে। আমাদের মতো দেশের পররাষ্ট্রনীতির মনোযোগটা সম্পূর্ণই কিন্তু আমাদের কি করে এক্সপোর্ট বাড়ানো যায়, কি করে আমাদের এনআরবি ডায়াসপোরাকে আরও বেশি স্কিল্ড লেবার দেওয়া যায়, রপ্তানি করা যায়, এবং যদি আমরা আমাদের এখানকার যে ইনভেস্টমেন্ট কী করে বাড়াতে পারি, এই তিনটা জায়গা মূলত আমাদের মনোযোগের লক্ষ্যবস্তু হওয়া উচিত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ বিদেশে বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে দেশের ব্র্যান্ডিং বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। সরকারকে আপনারা দিতে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সোশ্যাল মিডিয়া। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হুমকি পাল্টা হুমকিতে নতুন করে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান হরমুজ প্রণালী পার হতে হলে টোল আদায়ের ঘোষণা দিলে সেখানে নৌ অবরোধের পাল্টা হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেওয়ারও হুমকি দেন তিনি। পাকিস্তানের ইসলামাবাদে টানা 21 ঘন্টার রুদ্ধশ্বাস বৈঠক ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্র ইরান একে অপরকে দুষছে। তবে ইরান জানিয়েছে আলোচনার পথ খোলা রয়েছে এখনো। এখন কি নতুন করে আলোচনা শুরু হবে নাকি আবারও যুদ্ধ ছড়িয়ে পড়বে, সেই আতঙ্ক এখন গোটা বিশ্বে।
বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইসলামাবাদ সংলাপ, প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বী। 21 ঘন্টার ম্যারাথন বৈঠকের পর প্রাপ্তির খাতায় শূন্য। এমন হতাশাজনক ফলাফলের পর শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপের খেলা। অভিযোগের দীর্ঘ ফিরিস্তি দিয়ে নিজেদের আন্তরিকতার পক্ষে সাফাই দিচ্ছে সংলাপের প্রধান দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র আর ইরান। এতে ক্রমেই অজানা আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে ইরানের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে। সংলাপ ভণ্ডুলের পেছনে কোন বিষয়গুলোকে দায়ী করছে ওয়াশিংটন আর তেহরান? আবারও কি আলোচনা হবে, নাকি সংঘাতে জড়াবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরান? ইরানের আস্থা অর্জনের সুযোগ হাতছাড়া করেছে যুক্তরাষ্ট্র। রবিবার সামাজিক মাধ্যমে এমন প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ। আর পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কিছু বিষয় একমত হলেও শেষ মুহূর্তে 2-3টি বিষয়ে দ্বিমত পোষণ করে যুক্তরাষ্ট্র। আর এতেই ভেস্তে যায় শান্তি আলোচনা। সাফাই বক্তব্য এসেছে ওয়াশিংটন থেকেও। চুক্তি না হওয়ার পেছনে ইরানের পরমাণু কর্মসূচি থেকে সরে আসার অনিচ্ছাকেই বড় কারণ হিসেবে উপস্থাপন করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমন অবস্থায় কূটনৈতিক সমাধানে নতুন মধ্যস্থতার সুযোগ আর কি আছে? আবার শান্তি আলোচনায় বসার সম্ভাবনা নিয়ে কথা বলেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আপাতত আর কোনো আলোচনার পরিকল্পনা নেই তেহরানের। যদিও ভিন্ন সুর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, সংকট কাটাতে কূটনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। একটি আলোচনায় কোনো সমস্যার সমাধান হয় না। বাস্তবতা হলো, আমরা বেশ কিছু বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছি। 2-3টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের অমিল ছিল, তাই শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। অনেকে মনে করতে পারেন একটি বৈঠকেই সব সমস্যার সমাধান সম্ভব। বৈঠকটি অনেক দীর্ঘ হলেও সেটি সম্ভব হয়নি। এখানেই সব শেষ না। কূটনীতি সর্বদা জাতীয় স্বার্থ সুরক্ষিত ও রক্ষা করার হাতিয়ার। পারস্য সংকট নিয়ে বিশ্ব কূটনীতির টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম শনিবার জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর 2টি ডেস্ট্রয়ার ইউএসএস ফ্রাঙ্ক ই পিটারসন আর ইউএসএস মাইকেল মার্ফি হরমুজ প্রণালী পার হয়েছে। যুদ্ধ জাহাজ দুটি বর্তমানে আরব উপসাগরে কার্যক্রম পরিচালনা করছে। যদিও এই দাবি নাকচ করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের চেষ্টা করলে কঠিন জবাব দেওয়া হবে। শান্তি আলোচনায় কূটনীতির মারপ্যাচে তেহরানকে কাবু করতে ব্যর্থ হওয়ার ঝাল মেটাতে এবার ইরানের উপর নৌ অবরোধ আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে নৌ আরোপের সক্ষমতা রাখে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন ঘোষণা কি নয়া সহিংসতার ইঙ্গিত? যুদ্ধবিরতির মেয়াদ পূর্তির আগেই কি ইরান ঘিরে আবার পাল্টাপাল্টি হামলা, রক্তপাত দেখবে বিশ্ব? যা আরও স্পষ্ট হবে আগামী কয়েকদিনের পাল্টাপাল্টি পদক্ষেপে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ইরান আশ্বস্ত করেছে হরমুজ প্রণালীতে বাংলাদেশে কোনো জাহাজ আটকে থাকলে তা ছেড়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে ভারত যাবেন এমন খবরকে গুজব বলে মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান শামা ওবায়েদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যাতে জ্বালানি স্বল্পতা না হয় সেজন্য সরকার সচেষ্ট আছে। জ্বালানি সরবরাহের জন্য অনেক সোর্সিং করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, পৃথিবীর সব দেশে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও বর্তমান সরকারের আন্তরিকতার কারণে বাংলাদেশে বাড়েনি। এক প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, ফ্লাইট বন্ধ থাকায় ইসরায়েলের হামলায় লেবাননে নিহত বাংলাদেশি নারীর মরদেহ এখনই দেশে আনা সম্ভব হচ্ছে না। সেখানে থাকা দূতাবাসের মাধ্যমে খোঁজ খবর রাখার কথাও জানান প্রতিমন্ত্রী। লেবানন সহ মধ্যপ্রাচ্য থেকে কেউ ফিরতে চাইলে ব্যবস্থা করা হবে বলে জানান শামা ওবায়েদ। বাংলাদেশ মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ চায় বলেও জানান তিনি। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমী চৌধুরী। সন্ধ্যা 6:30টায় তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোসাম্মদ কাওয়ালিন নাহার। রবিবার আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শিরিন শারমী চৌধুরীর জামিন মঞ্জুর করে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালত। রাজধানীর লালবাগ থানায় করা মামলায় কাশিমপুর কারাগারে জামিনের সব কাগজপত্র পৌঁছানোর পর যাচাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়। গত মঙ্গলবার ভোরে শিরিন শারমী চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। পরীক্ষা কেন্দ্রের বাথরুমে নকল পাওয়া গেলে এর দায়ভারও কেন্দ্র সচিবকে নিতে হবে, সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বলেন, পরীক্ষায় নকল বন্ধ করতে শিক্ষকদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনেরও কাজ করতে হবে। নকলের নতুন মডেল বের হয়েছে জানিয়ে বলেন, পরীক্ষার খাতা যথাযথ মূল্যায়ন না করার মাধ্যমে শিক্ষকদের দিয়ে নকল করিয়েছে ফ্যাসিস্ট সরকার। আরিফিন শাওনের রিপোর্ট।
সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা কেন্দ্র সচিব, বোর্ডের চেয়ারম্যানরা। অনুষ্ঠানে বিভিন্ন জনের বক্তব্যে উঠে আসে শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কথা। এ সময় এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র সচিবদের সতর্ক করে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি নজর থাকবে শিক্ষকদের ওপরও। পরীক্ষার্থীদের খাতা সঠিকভাবে দেখব, পার্শিয়াল মার্ক যেটা পাওয়ার সেটা আমরা দেব, তাই না? অযাচিত কোনো মার্ক দেব না। শিক্ষকরা কি শেখাবেন সেইটাই হচ্ছে আমাদের জন্য আগামীতে সবচেয়ে প্রায়োরিটি সেক্টর। শিক্ষকরা ঠিক হয়ে গেলে তারা যদি সঠিকভাবে ক্লাসে পড়ান তাহলেই তো ছাত্র শিখবে নাকি? ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের দিয়ে নতুন মডেলে নকল করিয়েছে বলেও অভিযোগ তার। এখন নকল শুরু হয়েছে ডিজিটাল, এখন নকলে সহযোগিতা করছেন শিক্ষকরা। কিভাবে? খাতায় উত্তর দিয়ে দিচ্ছেন। এম আই ক্লিয়ার? নাম্বার বাড়িয়ে দিলে নকল করার কোনো প্রয়োজন আছে? খাতায় লিখলেই কি লিখে তারা জানেন? ওই প্রশ্নপত্র যে থাকে ওইটাই খাতায় লিখতে থাকে, মানে খাতা ভর্তি লেখা থাকতে হবে, উত্তরের সাথে কোনো সম্পর্ক থাকতে হবে না। তাহলে নকলের মডেল পাল্টিয়েছে। কারা করছেন? শিক্ষকরা করাচ্ছেন। নকল প্রতিরোধ আইন সংস্কারের তাগিদও দেন শিক্ষামন্ত্রী। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, শ্রমিক পাঠাতে সরকার সিন্ডিকেট ভাঙতে চায়। এই সিন্ডিকেট ভাঙতে যা করা দরকার মালয়েশিয়া যেন সেই ব্যবস্থা নেয় এমন পরামর্শ দিয়েছেন। মালয়েশিয়া ঘুরে এসে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, সেখানকার শ্রমবাজার কিভাবে উন্মুক্ত করা যায় তা নিয়ে আলোচনা করেছেন। যারা এই মুহূর্তে সেখানে আছেন তাদের সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো যায় সে নিয়েও কথা হয়েছে বলেও জানান তিনি। তাছাড়া যারা অবৈধ হিসেবে সেখানে আছেন তাদেরকে বৈধ করার বিষয়েও কথা হয়েছে। মাহাদি আমিন আরও জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সে দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সেখানকার বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়েও কথা হয়েছে বলে জানান। এখন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফর তালিকা ঠিক হয়নি। আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদেশে যাওয়ার প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি। সরাসরি বলেছে যে আমরা সিন্ডিকেট ভাঙতে চাই, আমরা চাই স্বল্প খরচে স্বচ্ছ প্রক্রিয়ায় যেন আমাদের মানুষ যেতে পারেন, এবং মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছি এই প্রক্রিয়াটাকে সিন্ডিকেট মুক্ত করবার জন্য যা কিছু করা প্রয়োজন সেটি যেন করেন। আমরা সামনে ইনশাল্লাহ প্রবাসী কার্ড শুরু করব। আমাদের প্রবাসী প্রতিটি ভাই এবং বোনদের পাশে আমরা থাকব। ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য ঋণ সহায়তা তহবিল ৩০০ কোটি থেকে ২০০০ কোটি টাকা উন্নীত করার আশ্বাস দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া 7 দিনের এসএমই বৈশাখী মেলার উদ্বোধন অনুষ্ঠানে এ আশ্বাস দেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে মেলায় বিভিন্ন হস্ত ও কারুপণ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন শিল্প বাণিজ্য মন্ত্রী। এসএমই ফাউন্ডেশনের পরিচালক শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। এই মেলা নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান আলোচকরা। এসএমই খাতের উন্নয়ন ছাড়া কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতি বেশিদূর এগুতে পারে না বলে জানান বক্তারা। বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের ঘোষণা দিয়েছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উঠে আসে পয়লা বৈশাখ নিয়ে নানা পরিকল্পনার কথা। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির সর্বজনীন এই উৎসবকে ঘিরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সাজিয়েছে ছায়ানট। গান, আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হবে বাংলা সংস্কৃতির বৈচিত্র্য। এবারের আয়োজনে গুরুত্ব পাচ্ছে মানবতা, সাম্য, সম্প্রীতির বার্তা। আয়োজকেরা জানান, বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যে সংস্কৃতির মাধ্যমে শান্তি ও সহমর্মিতার আহ্বানই থাকবে মূল উপজীব্য। নতুন বছরের ভোরে ছায়ানটের শিল্পীদের পরিবেশনায় থাকছে রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক গান ও লোকসঙ্গীত, পাশাপাশি সমবেত কণ্ঠে বিশেষ পরিবেশনাও থাকবে। পাহাড়ের নানা জনগোষ্ঠীর বর্ষবরণের আয়োজন, বৈশু, সাংগ্রাই, বিজু উৎসব উদযাপনে বর্ণিল হল রাজধানীর রমনা উদ্যান। এ উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালিও হয়েছে।
সকালে রমনা লেকে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের আয়োজন শুরু করেন পাহাড়ের নানা জনগোষ্ঠীর মানুষ। নানা রঙের থামি আর ঐতিহ্যবাহী অলংকারে সজ্জিত হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নানা বয়সের নারী আর বর্ণিল পোশাকে ছেলেদের উপস্থিতিতে এ যেন রমনা উদ্যানের এক অন্য রূপ। নগরবাসীর অনেকেই যোগ দেন এই উৎসবে, উপভোগ করেন বর্ষবরণে পাহাড়িদের নিজস্ব উদযাপন। শুধু পাহাড়িদের নয়, বরং এটি হয়ে ওঠে সম্প্রীতির এক অনন্য উদাহরণ। রাজধানীর এই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। পাহাড়ে গিয়ে উদযাপনে অংশ নিতে উপস্থিত দর্শনার্থীদেরকে আমন্ত্রণ জানান পার্বত্য অঞ্চলের প্রতিনিধিরা। জানান প্রধানমন্ত্রী তারেক রহমান পাহাড় ও সমতলের মধ্যে কোনো পার্থক্য রাখতে চান না। বর্ষবরণ ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে ৩২তম ব্যাচের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা জীবনের সূচনায় স্বাগত জানানো হয় নবীন শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই নবীন বরণ অনুষ্ঠানে অংশ নেন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ ওসমান ইমাম। এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎকর্ষতার পাশাপাশি নৈতিকতা ও আত্ম উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যাক টেকনোলজির চেয়ারম্যান মিস্টার ডিউ। শিক্ষার্থীদের শিল্প খাতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের উপর জোর দেন। নবীন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আমলে প্রশাসনের গাফিলতির কারণেই জগন্নাথের শিক্ষার্থীরা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে বিগত সরকারের আগ্রহের অভাবের কথা উল্লেখ করে বলেন, বিএনপি সরকারের আমলেই কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করা হয় জগন্নাথকে, আর বিএনপির শাসন আমলেই এর সর্বাত্মক উন্নয়ন সাধিত হবে। হল উদ্ধারের জন্য প্রয়োজনীয় কাজের জন্য প্রশাসনকে দিন ধার্য করার কথা উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। হল পুনরুদ্ধারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনকে একসাথে কাজ করার আহ্বান জানান এই ছাত্রনেতা। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ ভেঞ্চারের সহযোগিতায় আগামী 14 এপ্রিল 2026 পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানী ঢাকায় দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য আকিজ ভেঞ্চার বাংলা নববর্ষ উৎসব 1433। বাংলা সংস্কৃতি, ঐতিহ্য, বাঙালিয়ানাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। সকাল 10টায় মুক্তাঙ্গন থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যন্ত বাংলা নবযাত্রা শোভাযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হবে। দুপুরে থাকবে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন, যেখানে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হবে বাঙালির পরিচিত দেশীয় খাবার। বিকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসঙ্গীত, দেশাত্মবোধক গান, কবিতা ও নাট্য পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হবে দেশের ইতিহাস ও ঐতিহ্য। আকিজ ভেঞ্চারের সম্পৃক্ততা এই উৎসবকে আরও সমৃদ্ধি ও ব্যাপক পরিসরে পৌঁছে দেবে আশা আয়োজকদের। সকলকে এই উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে। ডিজিটাল দানবাক্স, বাংলা কিউআর অ্যাকোয়ারিং ও ক্যাশলেস ক্যাম্পেইন 2026 উদ্বোধন করল দেশের শীর্ষস্থানীয় শরিয়া সম্মত আর্থিক প্রতিষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খানের সভাপতিত্বে প্রোডাক্ট সমূহ ও ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার। জানান, এই উদ্যোগ দেশের ডিজিটাল ও ক্যাশলেস ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাল মামুন, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, মোহাম্মদ হোসাইন এস.এম. আবু জাফর ও সৈয়দ আবুল হাশেম, ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান, ঊর্ধ্বতন নির্বাহী এবং কর্পোরেট শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সকল শাখা ব্যবস্থাপক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। রামু সেনানিবাসে অবস্থিত গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অব কক্সবাজারে সম্পন্ন হয়েছে প্রথম বিএমটিএফ কাপ গল্ফ টুর্নামেন্ট 2026। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল হতে মোট 52 জন পুরুষ গল্ফার, 15 জন মহিলা গল্ফার এবং 13 জন জুনিয়র গল্ফার অংশ নেন। 10 পদাতিক ডিভিশনের অফিসার কমান্ডিং মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের ডিরেক্টর মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী সহ কক্সবাজার অঞ্চলের সকল পর্যায়ের সেনা অফিসাররা উপস্থিত ছিলেন।
বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে অপেক্ষাকৃত কম শক্তি নিউজিল্যান্ড দলকে হালকাভাবে নিলে বিপদে পড়তে পারে স্বাগতিকরা, বলেছেন সাবেক প্রধান নির্বাচক ও বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদিন নান্নু। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3টি করে ওয়ানডে ও টি20 খেলবে বাংলাদেশ দল। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে টাইগার স্কোয়াড। দীর্ঘদিন ধরেই ওপেনার ও মিডল অর্ডার ব্যাটিং নিয়ে সমস্যায় ভুগছে টাইগাররা। সোমবার ঢাকায় আসবে নিউজিল্যান্ড। মিরপুরে প্রথম ওয়ানডে 17 এপ্রিল নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। আইপিএলে ব্যস্ত থাকায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিভিদের নেতৃত্ব দেবেন টম লাথাম। সিনিয়র কয়েকজনের সাথে দলে জায়গা পেয়েছেন বেশ কিছু নতুন ক্রিকেটার। চোট কাটিয়ে ফিরেছেন ম্যাট ফিশার, উইল ওরুর্কি এবং ব্লেয়ার টিকনার। ওরুর্কি থাকছে ওয়ানডে দলে, টিকনার টি20 দলে এবং ফিশার সুযোগ পেয়েছেন 2 ফরম্যাটেই। নিয়মিত অনেক ক্রিকেটারের অনুপস্থিতি ও নতুন মুখ যুক্ত হওয়ায় কিছুটা কম শক্তির দল নিউজিল্যান্ড। তবে উপমহাদেশের কিউইদের খেলার অভিজ্ঞতা ও সামর্থ্যে তাদের কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বললেন নান্নু। যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে তারা। বিশ্বকাপের দল গঠনে নিউজিল্যান্ড পরীক্ষা নিরীক্ষা করলেও বাংলাদেশকে সতর্ক থাকতে হবে হোম সিরিজে। আমাদের এখানে দীর্ঘদিন ধরে আমরা ওপেনার প্লেয়ারটা নিয়ে সমস্যা হচ্ছিল এবং মিডল অর্ডারে এখন যেটা সমস্যা হচ্ছে, তো আমার মনে হয় একটা বা পুরা ফুলফিল একটা দল কিন্তু ওইভাবে রেডি হয় না। এটাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হয়। এখানে টিম ম্যানেজমেন্টে যারা আছে এখন এদেরও দায়িত্ব আছে, কোন জায়গায় লেকিংস আছে এগুলিকে কিন্তু ঠিক ভালো মতো কাজ করে কিন্তু খেলোয়াড়দেরকে তৈরি করা। তো এখানে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে এবং আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের এইচপিতে আরও একটু জোর দিতে হবে। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা প্রধানমন্ত্রীর। পিলখানা হত্যার ন্যায় বিচারের প্রতিশ্রুতি। হজযাত্রীদের সেবায় গুরুত্ব আরোপ। পাশ না করা অধ্যাদেশ নিয়ে রাজনীতি করছে বিরোধী দল। অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। আলোচনা করে আরও সংশোধন এনে বিল আকারে আনার আশ্বাস আইনমন্ত্রীর। বাকশালী শাসন ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছে বিএনপি। অভিযোগ ডাক্তার শফিকের। গণ আন্দোলনের ডাক নাহিদের। আন্দোলনের হুঁশিয়ারি জুলাই শহীদদের স্বজনদের। দেশে 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল সিটিতে হামের টিকাদান শুরু। ডেঙ্গু রোধেও প্রস্তুতির তাগিদ স্বাস্থ্যমন্ত্রী। হরমুজে নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের। ইরানকে নিশ্চিহ্নের হুমকি দিলেন আবারও। শর্তে অনড় থাকলেও আলোচনায় আগ্রহ তেহরানের। যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।